আপনাদের কাছে এখন আমার এই বিষয়টার একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, একটু অফ টপিক মনে হতে পারে। যে এখন আইপিএল চলতেছে, বোর্ডে খুব গন্ডগোল চলতেছে। এই সময় আমি চ্যাম্পিয়ন্স ট্রফির আলাপ কেন তুললাম? কিন্তু দেখেন আগামী মাসের ২০ তারিখে মানে ২০ ফেব্রুয়ারিতে আমাদের ১ম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে। মানে হাতে গুনে আপনি বলে দিতে পারবেন আর ১ মাস ১০-১২ দিন বাকি আছে আমাদের ১ম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখন আমাদের আসলে কি নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল? মাঠে বিপিএল চলতেছে ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু মাঠের বাইরেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক কিছু করার ছিল। আপনি শুনলে বিস্মিত হবেন যে সব কাজ স্থগিত হয়ে আছে। ৩টা স্পেশাল রিজনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা স্তরের কাজ এবং কোনো প্র্যাকটিক্যাল কাজ আগাচ্ছে না। এরকম একটা অবস্থা আমাদেরকে শুধু আগের বোর্ডের জামানায় ফিরায় নিয়ে গেছে, সেটা আমি বলব না, তার চেয়েও খারাপ একটা অবস্থায় আছি। কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাংলাদেশ জাতীয় দল নিয়ে এত কম হেলদোল আমি আমার জীবনে দেখি নাই। তো আসলে সেই ৩টা ইস্যু কিসে কিসে আমরা আটকে আছি সেটা একটু বলি। আর সবচেয়ে বড় কথা যে এই অবস্থা আমাদেরকে কোথায় ঠেলে দিতে পারে সেটা একটু বলি। দাদা কি চান তাহলে যে বিপিএল খেলা বাদ দিয়ে ছেলেপেলেরা ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু করুক? না, না, এই দাবি তোলার মতো মূর্খ আমি না। আমি মূর্খ ঠিক আছে, কিন্তু অত মূর্খ না। আমি জানি ম্যাচ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। ফলে তারা খেলার মধ্যে আছে, যে ফরম্যাটেই থাক খেলার মধ্যে আছে। ওটা তারা যে কজন আমাদের ন্যাশনাল টিমে যাবে আলটিমেটলি তাদের জন্য সেরা প্রস্তুতিই হচ্ছে, কারণ তারা খেলার মধ্যে আছে। নেট প্র্যাকটিসের চেয়েও সেরা জিনিস হচ্ছে, যে কোনো প্র্যাকটিসের চেয়ে সেরা জিনিস হচ্ছে ম্যাচ প্র্যাকটিস। খেলোয়াড়দের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার বক্তব্য হচ্ছে যে এই সময় ৩টা কাজ চলা উচিত ছিল। প্রথমত হচ্ছে যে আমাদের ক্রিকেট অপারেশনস বলে বিসিবিতে একটা কমিটি আছে, এটা হচ্ছে বিসিবির সবচেয়ে ডাকসাইটে কমিটি। কারণ তারা সবগুলো ন্যাশনাল টিম নিয়ন্ত্রণ করে, তাদের পরিকল্পনা অ্যাপ্রুভ করে এবং তাদেরকে নিয়ে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদে নানা রকম চিন্তা ভাবনা করে। আমাদের একটা কমন ফেনোমেনা হচ্ছে আমরা ন্যাশনাল টিম মানেই বিসিবি ধরে নেই। ফলে আমাদের আগের বোর্ড প্রেসিডেন্টরা এগুলো ভাবতে বাধ্য করছেন যে আমরা ন্যাশনাল টিম বিষয়ক যে কোনো কোশ্চেনও বোর্ড প্রেসিডেন্টকে বলি এবং বোর্ড প্রেসিডেন্ট সেটা বলতে খুব আগ্রহীও থাকেন। তিনি একদম ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলে ফেলেন। তো যাই হোক, সেটা আইডিয়াল সিনারিও না। আইডিয়াল সিনারিও হচ্ছে এই বিষয়গুলো ভাববে শুধু ক্রিকেট অপারেশনস থেকেই যদি কিছু বলার থাকে তারা বলবে। অ্যাকচুয়ালি তারাও বলবে না, তারা এটা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাবে, সর্বোচ্চ একটা সংবাদ সম্মেলন করতে পারে। তো যাই হোক, এটা তো আর তাদের মূল কাজ না। মূল কাজ হচ্ছে ন্যাশনাল টিম নিয়ে প্ল্যানিং করা, যে ওখানে আমরা দুবাই যাব, দুবাইতে কন্ডিশনটা কি ওটা তারা খোঁজ নেবেন। খোঁজ নিয়ে দুবাইতে কি করতে হবে না হবে এগুলো তারা কোচদের ইনফর্ম করবেন। তাছাড়াও অনেক স্ট্র্যাটেজিক ব্যাপার থাকে, অনেক লজিস্টিক্স ব্যাপার থাকে, যেগুলো সব কিছু আমরা কখনোই বাইরে থেকে দেখতে পাই না। এখন আমাদের ক্রিকেট অপারেশনসের সেই ব্যাপারগুলো নিয়ে ব্যস্ত থাকার কথা। তো দেখেন, আমাদের ক্রিকেট অপারেশনস মানে তো একটা ওয়ার্কিং কমিটি, কিন্তু এখনো পর্যন্ত বিসিবি, মানে আমি এই কথা যখন শ্যুট করতেছি তখনও পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ার্কিং কমিটিগুলো ডিক্লেয়ার করে নাই। গতকাল ফারুক ভাই, ফাহিম ভাই গন্ডগোলের পরে আমরা জানতে পারছি, তাও পত্রিকা মারফত, বোর্ডের কেউ বলেন নাই, যে যে ওয়ার্কিং কমিটির মধ্যে ক্রিকেট অপারেশন যাচ্ছে ফাহিম ভাইয়ের হাতে। ওকে ফাইন। সেটা ফাহিম ভাই আবার বলছেন অন্য একটা মিডিয়াতে যে তিনি এখনো জানেন না। বোঝেন অবস্থাটা। তাহলে ওয়ার্কিং কমিটি কেমনে চলে? ক্রিকেট অপারেশনস কেমনে চলে? ক্রিকেট অপারেশনস এরপরেও চলতে পারতো। ওই যে আগে একটা কন্টেন্টে বলছিলাম যে যদি বাংলাদেশের ক্রিকেট কাঠামো সত্যিকারের কর্পোরেট কাঠামো হয়ে উঠতো, আপনি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াতে বোর্ড ডিরেক্টরদের তুলে দেন। ১ মাসের জন্য তারা না থাকুক, ১ বছরের জন্য না থাকুক। বোর্ড খুব সুন্দর আপনি টেরও পাবেন না যে ওদের ওখানে ডিরেক্টর নাই। কারণ ওদের স্ট্রাকচারটা কর্পোরেট স্ট্রাকচার। আমাদের এখানে আগের বোর্ডগুলো কর্পোরেট স্ট্রাকচার দাঁড়াতে দেয় নাই। দেখেন, আমরা যখন শুরু করছিলাম তখন আমরা প্রফেশনাল সিইও আনছিলাম বিদেশ থেকে। খুব নামকরা মানুষ, আমি ভুলে গেছি। পরে একাধিকবার আমরা প্রফেশনাল সিইও নিয়োগ দিছি। এরপরে আমরা কি করছি, বোর্ডের ভেতর থেকে একজন কর্মকর্তা, আমার যথেষ্ট ভালোবাসার মানুষ, তিনি একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ক্রিকেট বোর্ড সিইও হওয়ার মতো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, তাকে সিইও হতে দেওয়া হয় নাই। বোর্ড কর্মকর্তাদের তাকে স্যার করতে হয়। ক্রিকেট অপারেশনসেরও ব্যাপারটা তাই। তারা বোর্ড ডিরেক্টরদের স্যার করেন। বোর্ড ডিরেক্টরদের হুকুম মতো চলেন। অ্যাকচুয়ালি তারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারেন না। সেটা তো আগের দিন বলছি। কর্পোরেট কাঠামোর হিসাবেও ক্রিকেট অপারেশনসে কিন্তু এই মুহূর্তে সত্যিকারের কোনো দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার নাই। ক্রিকেট অপারেশনসের যিনি ম্যানেজার হবেন, যিনি প্রধান হবেন কর্পোরেট স্ট্রাকচারে, তিনি সাধারণত সিনিয়র ম্যানেজার হয়ে থাকেন। এর আগে ওই পদে দীর্ঘদিন ছিলেন সাব্বির খান, আমাদের সাবেক অধিনায়ক, দেশের অন্যতম ভালো প্রশাসনিক কর্মকর্তা।
তিনি ছিলেন ওই পদে। এরপরে আগের বোর্ডের সঙ্গে তার একটু লাগালাগি হয়ে গেল পাপন ভাইয়ের বোর্ডের সঙ্গে, ফলে সাব্বির ভাই রিজাইন করে চলে গেল। তারপর থেকে ওই পদটা ভারপ্রাপ্ত হিসেবে চালাচ্ছে শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিসের দক্ষতা যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সে ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন, ন্যাশনাল টিমের একসময়ের ওয়ান অফ দি বেস্ট পারফর্মার। একই সঙ্গে সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছে। আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এক্সপেরিয়েন্স ম্যাটার রে ভাই। এখনো পর্যন্ত সম্ভবত কোনো গ্লোবাল ইভেন্টে না করছে, টি-20 ওয়ার্ল্ড কাপে তো ও সামলাইছে পুরো ব্যাপারটা। স্টিল আমি মনে করি যে দেয়ার শুড বি এ মোর ক্যাপাবল ম্যানেজার। যদি সেটা থাকতো তাহলে আজকে ফাহিম ভাই আছেন কিনা বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আছে কিনা এটা আমি খোঁজ নিতাম না। তাহলে বুঝতাম যে ক্রিকেট অপারেশনস চলতেছে ঠিকমতো। না, আমি মোটামুটি জানি ক্রিকেট অপারেশনস এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাজ শুরু করে নাই। করে নাই কারণ তাদের ওই অথরিটিটা তারা ফিল করতেছে না যে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজগুলো আগায় রাখি। আর তো মাত্র ১ মাস। আমাদেরকে এখন অনেক কিছু আগায় রাখতে হবে। আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস কী হবে, দুবাইতে গিয়ে আমরা কোন মানের উইকেট পাবো প্র্যাকটিসের জন্য, কোথায় নেট পাবো। দেখেন আমাদের ক্ষেত্রে এটা প্রায়ই হয়। এই যে বললাম টি-20 ওয়ার্ল্ড কাপে শাহরিয়ার নাফিস ক্রিকেট অপস ম্যানেজার ছিল। ফাইন, সে কি হ্যান্ডেল করছে? আমরা দেখছি আমেরিকাতে গিয়ে একই ম্যাচে বাংলাদেশ প্র্যাকটিস করার সুযোগ পাইছে ওই স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরের একটা নেটে গিয়ে। মানে তারা ওই উইকেটের কাছাকাছি মানেরও কিছুতে প্র্যাকটিস করতে পারে নাই। সেখানে ইন্ডিয়া দল কিন্তু ওখানে কনভিন্স করে ম্যানেজ করে ফেলছে, তারা সেন্টার উইকেটে প্র্যাকটিস করছে। ওই স্টেডিয়ামটায় কোনো নেট প্র্যাকটিসের সুবিধা ছিল না। এই জন্য ইন্ডিয়া দলের ক্রিকেট অফিস কী করছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে আইসিসির সঙ্গে মেইল চালাচালি করে কনফার্ম করছে যে না, আমার টিম অত দূরে প্র্যাকটিস করবে না। ওরা তো উইকেট সম্পর্কে কোনো ধারণাই পাবেন না। আমাকে হয় এখানে নেট বানায় দাও, নতুবা সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে দাও। দিছে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে। আমার ক্রিকেট অফ সম্ভবত জানেই না যে এরকম একটা ঘটনা আছে। ওখানে ওই স্টেডিয়ামটায় যে নেট ফ্যাসিলিটিস নাই, ওখানে যে বার্গেইন করতে হবে গিয়ে, গিয়ে তো করতে হবে না, এখান থেকে মেইলে করতে হবে বার্গেনিংটা, সেটা তারা জানেও না। এখনও সেই একই ঘটনা। আমাদের ১ ম্যাচ খেলতে হবে দুবাইতে, পরের ম্যাচগুলো হবে হচ্ছে লাহোর, করাচিতে। এখন আমরা কি জানি ওখানকার সিচুয়েশন কী? দুবাইতে আমাদের কোথায় প্র্যাকটিস করতে দেবে? দুবাইতে আমাদের নেট বোলার কতজন সাপ্লাই দেবে? কি কাদের দেবে? তাদের কোয়ালিটি কী? এগুলো নিয়ে কি আমরা নেগোসিয়েশন শুরু করছি? করি নাই, করি নাই। আমরা পাকিস্তানে খোঁজ খবর নিচ্ছি যে করাচিতে আমাদের কোথায় রাখবে? আমাদের যে ওখানে রাখবে করাচিতে তো সবসময় একটা ইনসার্জেন্সি সিচুয়েশন থাকে। ওখানে আমরা কতটা মুভ করতে পারবো? কতটা বাইরে বেরোতে পারবো? আমার প্লেয়াররা কতটা বাইরে বেরোতে পারবে? আমার কর্মকর্তারা কতটা বাইরে বেরোতে পারবে? এই ব্যাপারগুলো আলোচনায় আনা দরকার ছিল। আমরা প্র্যাকটিস কি মূল স্টেডিয়ামে করব না বাইরে কোথাও করতে হবে? কিচ্ছু কেউ এখনো নিশ্চিত করতে পারে না। পাকিস্তানে এইসব সমস্যা হবে না। পাকিস্তানে ওদের ঐতিহ্যবাহী ফ্যাসিলিটিস তো লাহোর আর করাচির কথা আমি জানি। ওদের ইনবিল্ট সিস্টেম আছে। স্টিল স্টিল ক্রিকেট অফিসের এখানে কথাবার্তা চালানো দরকার ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কোচটা কোথায়? আমাদের ফিল সিমন্স যথারীতি দেশে নাই। ওয়েস্ট ইন্ডিজের ট্যুর শেষ করে উনি আসেন নাই। এখন সেক্ষেত্রে পাপন ভাইয়ের জামানা থেকে আমরা কী চেঞ্জ চাইছিলাম? ঘরোয়া ক্রিকেট নিয়ে তো চেঞ্জ চাইছিলাম। একটা বড় দাবি ছিল আমাদের যে আমাদের যিনি ন্যাশনাল টিমের হেড কোচ হবেন, তিনি সহ যারা স্পেশালিস্ট কোচ আছেন, তারা কেউ যেন এই ন্যাশনাল টিম অ্যাসাইনমেন্ট না থাকলে বাড়ি চলে যাবো এই ব্যাপারটা না থাকে। মানে পাওনা ছুটির বেশি কেউ ছুটি পাবেন না। এবং সেটা অবশ্যই দেশে যখন খুব গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট থাকবে সে সময় তিনি ছুটি পাবেন না। এখন আমরা কি দেখতেছি যে লাস্ট আমাদের ন্যাশনাল টিমের সিরিজের পর আমাদের একটা বিদেশি কোচও দেশে আসে নাই। মানে বিপিএল এর মতো একটা এত বড় টুর্নামেন্ট চলতেছে, এই টুর্নামেন্টটা আমাদের বিদেশি কোচটা কেউ দেখতেছেন না। এটাতে একটা ক্রাইম হচ্ছেই। এটা নিয়ে হয়তো একটা আলাদা করেও আমি একটা কন্টেন্ট করব যে এটাতে কী কী খারাপ হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই সময়টা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সময়টায় আমাদের কোচদের দেশে থাকা উচিত ছিল। এখন তাদের ফুল টিম মিলে, মানে সালাউদ্দিন ভাই তো সিনিয়র সহকারী কোচ, সালাউদ্দিন ভাই সহ এখানে বসে নানা রকম প্ল্যানিং শুরু করা উচিত ছিল। যে উইকেট অনুযায়ী দল কেমন হওয়া উচিত, কোন জায়গায় আমাদের স্ট্র্যাটেজি কী হবে, এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে এখন চক আউট করার দরকার ছিল। আপনি টিম হাতে পাবেন একটা নির্দিষ্ট দিনে, তার আগের দিন আপনারা সবাই একমত হবেন, ওইখানে বসে শাহরুখ খানের মতো একটা ডায়লগ দিবেন, আগামী ৭০ মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭০ মিনিট হচ্ছে, তো আপনি সিনেমা জিতে যাবেন। এত সোজা না। আপনাকে এটা আগে থেকে হোমওয়ার্ক করতে হয়। এক তো বিপিএল মিস করে বিরাট ক্রাইম করতেছে আমাদের কোচরা, এই যে বিদেশি কোচরা। ওই যে বলছে যে ওইটা আলাদা করে বলবো না। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এখন বাংলাদেশে থাকা উচিত ছিল, কারণ আপনাদের প্ল্যানিং করার দরকার। এখন আপনাদের টিম বিল্ডিং এর টাইম। ফিল সিমন্স আসছেন কদিন দেশে? উনি তো সালাউদ্দিন ভাইরে ঠিকমতো চিনেনই না।
উনি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কী কাজ করবেন? সালাউদ্দিন ভাই একজন পূর্ণাঙ্গ হেড কোচ, উনিও একজন পূর্ণাঙ্গ হেড কোচ। এটা তো পার্টনারশিপের মতো হবে, এটা তো ডেপুটি আর ক্যাপ্টেনের মতো ক্যারেক্টার হবে না। দুজন মিলে একটা ওয়ে ঠিক করবে, দুজনের আলাদা আলাদা থিঙ্কিং আছে, আলাদা আলাদা প্ল্যানিং আছে, সেটাকে এক করতে হবে, ব্লেন্ড করতে হবে। এটা এত সোজা না। একদিন দেখা হয়ে গেল, একটা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ১ মাস একসঙ্গে সময় কাটাইলাম, সব ঠিক হয়ে গেল। খেলার সময় এগুলো হয় না। খেলার সময় ওই বন্ডিংয়ের টাইম পাওয়া যায় না। তখন প্রতিদিন আগামী দিনের ব্যস্ততা নিয়ে টাইম। এখন থাকা উচিত ছিল। আমি ফিল সিমন্সের দোষ দেই না। এটা ওই যে বিসিবির চিরকালের ব্যাপার। বিসিবির সিইওরে উনি বলছেন, সিইও অ্যাপ্রুভ করে দিয়েছে। হ্যাঁ, তাই তো করি চিরকাল। হাতুড়ুরে করছি, সবাইরে করছি। ওনারও অ্যাপ্রুভ করে দিলাম যে এই টাইমটায় আসার দরকার নেই। এবার আসি ৩ নম্বর সমস্যা। ৩ নম্বর সমস্যাটারে আমি ঠিক বিসিবির সমস্যা বলতে রাজি না। এই সমস্যাটা পাকাইছেন মূলত আমাদের ২ জন টপ লেভেল স্টার। বলা চলে আমাদের ইতিহাসের সেরা ২ খেলোয়াড়, তামিম এবং সাকিব। সাকিবেরটা আপনারা জানেন যে তিনি কিভাবে সমস্যা পাকাইছেন। পলিটিক্যালি একটা ঘোট প্যাচ লাগায় এমন পরিস্থিতি করছেন, আমি সাকিবের অত্যন্ত ভক্ত। তারপরে এই ব্যাপারটা আমি খুব বিরক্ত। এরপরে তাকে ২ টো ওয়ানডে সিরিজ খেলতে ডাকা হয়েছে, উনি আসেন নাই। মানে সব মিলে এই লোকটা নিশ্চিত কিনা সেটাই বোঝা যাচ্ছে না। যদি আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতো সে গভর্নমেন্ট আর বোর্ডের কথা মতো, তাহলে এই সিচুয়েশনটা আসতো না। এখন বোর্ডের অপেক্ষা করতে হতো না গভর্নমেন্টের কাছ থেকে আরেকটা গ্রিন সিগন্যাল পাওয়ার। সবাই তো জানতো যে ও তো খেলতেছে ন্যাশনাল টিমে, শুধু দেশে আসতেছে না। তাহলে যে ওটাও যেহেতু দেশের বাইরে, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওখানে সে খেলবে। গভর্নমেন্টের ডিক্লারেশন তো আছেই আগে থেকে। নির্বাচকরা সেই অনুযায়ী সাকিবকে দলে রেখে বা না রেখে, সেটা তার যোগ্যতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিত, সেই অনুযায়ী প্ল্যান করতো। আরেকজন হচ্ছে তামিম ইকবাল। তামিমও আমার খুব প্রিয় পাত্র। তামিম আমার মানে সবচেয়ে প্রিয় মানুষদের একজন। আমি শুধু ক্রিকেটার হিসেবে না, মানুষ হিসেবে তারে খুব ভালোবাসি। আর আমি সবসময় বলি যে এত বড় কলিজার ক্রিকেটার বাংলাদেশে এর আগে আসে নাই। স্টিল স্টিল সে যে কাজটা করতেছে, এই কাজটা একদমই বাচ্চামি হচ্ছে, একদমই বাচ্চামি হচ্ছে। সেদিন সে শহীদ খান আফ্রিদির একটা ভিডিও ব্লগে শেষে গিয়ে মজা করছে যে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে, খেলোয়াড় হিসাবে যাবে না ধারাভাষ্যকার হিসাবে যাবে সে জানে না। ভিডিও ব্লগে আপনি এই যাতে রহস্য করতে পারেন, কিন্তু আমরা গত কয়েক মাস ধরে দেখতেছি, মানে এই ৫ আগস্টের পর থেকে দেখতেছি তামিম এই রহস্যই করে যাচ্ছেন। একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে বারবার ওই কথা, আমি কি আপনাকে বলছি খেলবো, আমি কি আপনাকে বলছি খেলবো না। ভাই, ইটস নট রিয়েলিটি শো। আপনি এখানে কীরকম করতেছেন কেন? আপনাকে ক্লিয়ার কাট যাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে ক্লিয়ার কাট কার সঙ্গে যাইতে হবে? আপনি দেবব্রত, আপনার সঙ্গে আমি ক্লিয়ার কাট যাব, বা আমি সাংবাদিকের সঙ্গে যাব, আমি শহীদ খান আফ্রিদির সঙ্গে যাব, আমি ক্লিয়ার কাট যাব বোর্ডের সঙ্গে। ওকে ফাইন, আপনি গেছেন, যান নাই। আমি বোর্ডের ব্যাপারটা জেনেই বলতেছি, বোর্ডও আপনার ব্যাপারে কিচ্ছু জানে না। অ্যাটলিস্ট নির্বাচকরা তো জানেই না। বোর্ডকে যদি আপনি কিছু বলে থাকেন, সেটা আবার নির্বাচকরা জানে না যে আপনি আদৌ খেলবেন কি খেলবেন না। নির্বাচকদের কাছেও আপনি রিয়েলিটি শোর ক্যারেক্টার হয়ে আছেন। তারাও ভাবতেছে যে আদৌ করে পাবো কি পাবো না। তারাও ভাবতেছে যে ও তো রিয়েলিটি শো করে যাচ্ছে। এটা তো হইতে পারে না। তারা কোনো প্ল্যানিংই করতে পারতেছে না। ফলে এই ২ জনের কারণে যেটা হয়েছে, নির্বাচক কমিটিও স্থগিত হয়ে আছে। নির্বাচক কমিটিও কোনো কাজ করতে পারতেছে না। নির্বাচক কমিটি এটা নিয়ে প্ল্যানিং করার জন্য, এটা নিয়ে বসার জন্য রেডি আছে। আমি জানি তারা ইন দ্য মিন টাইম ৩-৪ বার বসছে। ইভেন ভার্চুয়ালিও একাধিক চ্যাটিং করছে যে কি করা যায়। কিন্তু সেখানে একটা বড় প্রবলেম হচ্ছে, আপনি বলতে পারেন তামিমের বদলি একজন, সাকিবের বদলি একজন, ভেবে নিয়ে প্ল্যানিং করলেই হলো। এত সোজা না রে ভাই। দুনিয়াটা অনেক জটিল। বিশেষ করে ক্রিকেট দল গঠন করা আরও জটিল। ধরেন সাকিব থাকলে দলের ফরমেশন হবে একরকম। সাকিব থাকলে আমি কি বাড়তি ব্যাটসম্যান নিব না বাড়তি বোলার নিব, ওটা চিন্তা একটা। সাকিব না থাকলে আরেক রকম চিন্তা। দুইটা একেবারে আকাশ পাতাল পার্থক্য। দুইটা টিম কম্বিনেশন এবং যে 15 মেম্বার হবে, এটা চেহারাই বদলে যাবে সাকিব থাকা না থাকায়। সাকিব থাকলে একরকম হবে, না থাকলে আরেক রকম হবে। এটা শুধু ওই যে একটা পজিশনে প্রভাব ফেলতেছে না, কয়েকটা পজিশনে প্রভাব ফেলবে সাকিবের উপস্থিতি। মানে আপনি বলতে পারেন মিডল অর্ডার ব্যাটিং থেকে স্পিন বোলিং, এই পুরো ব্যাপারটা পর্যন্ত প্রভাব পড়বে। মানে অন্তত ৪-৫টা পজিশনে প্রভাব পড়বে। রামের বদলে শ্যাম ঢুকে যাবে, রহিমের বদলে রাম ঢুকে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে সাকিব থাকা না থাকায়। আবার তামিমের থাকা না থাকাও ম্যাটার করে দল নির্বাচনের ক্ষেত্রে। তামিমের বদলে আমি একজনের বিকল্প ভেবে বসে প্ল্যানিং করে রাখলাম, ওইটা ব্যাপার না। তামিম ওয়ানডেতে এখন কি অবস্থায় আছে, তারে আসলে ঠিক কী রোলে নেওয়া যাবে? তামিম কি একেবারে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারবে, নাকি অ্যাঙ্করিং করবে? ওয়ানডেতে তো অ্যাঙ্করিং করার সুবিধা আছে। তাহলে তার পার্টনার হিসাবে নিতে হবে হচ্ছে যে ব্লিস্টারিং ইনিংস খেলতে পারে। তামিম যদি পাওয়ার ক্রিকেট খেলে, তাহলে তার পার্টনার নিতে হবে একটু
স্টেডি ইনিংস খেলতে পারে, যেমন তানজিদ তামিম টাইপের কাউরে। মানে এই ক্ষেত্রেও আপনার ব্যাকআপ ওপেনার সহ ৩-৪টা ওপেনার যাবে, তো ৩-৪টা ওপেনার কোন ক্যারেক্টারিস্টিক্সের হবে সেটা নির্ভর করতেছে তামিম খেলবে কি খেলবে না। মানে আমার নির্বাচক টোটাল টিমে মেম্বার হচ্ছে ১৫ জন, তার মধ্যে ধরেন ৩টা ক্যারেক্টার আটকে আছে তামিমের জন্য, ৫টা ক্যারেক্টার আছে আর ৫টা ক্যারেক্টার আটকে আছে সাকিবের জন্য। মানে ৫ আর ৩ ৮টা মেম্বার হচ্ছে ২টা খেলোয়াড়ের ডিসিশনের উপর নির্ভর করতেছে। তাহলে নির্বাচকরা এখন কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? ৭টা মেম্বার বড় জোর তারা সিলেক্ট করতে পারে। তো ৭টা মেম্বার তো আমি দেবব্রতই বলে দিতে পারি যে অমুক যাবে, তমুক যাবে, কনফার্ম। নাহিদ রানা খেলবে, হাসান মাহমুদ খেলবে, এগুলো তো আপনিও জানেন আমিও জানি। মিরাজ খেলবে, শান্ত খেলবে। ৭টা নির্বাচন করতে নির্বাচক কমিটি লাগে নাকি? খালি, খালি লাখ, লাখ টাকা বেতন দিয়ে এদের রাখা। তাহলে লিপু ভাইদের কাজ কি? আর লিপু ভাইদের কাজ দিতে পারতেছি না আমরা। বোর্ড বলতে পারতেছে না যে লিপু ভাই আপনি কাজ শুরু করেন, আপনি প্ল্যানিং শুরু করেন, আপনি ক্রিকেট অফিসের সঙ্গে বসেন। প্রথমে তো এই প্ল্যানিংটা নিয়ে তাদের ক্রিকেট অফিসের সঙ্গে বসতে হবে, তারপরে কোচদের সঙ্গে বসতে হবে, কোচদেরও খোঁজ নাই, ক্রিকেট অফিসেরও খোঁজ নাই, খেলোয়াড়দেরও খোঁজ নাই। খুব একটা ন্যাশনাল টিম চলতেছে, খুব একটা ক্রিকেট বোর্ড চলতেছে। হাউ ফানি! এখন আমারই ফারুক ভাইয়ের মতো বলতে ইচ্ছা করতেছে, হাউ ফানি! মানে একটা ন্যাশনাল টিমের ১ মাস পরে একটা গ্লোবাল ট্রফি, সেখানে এখন পর্যন্ত যে মূল ৩টা পার্ট, ক্রিকেট অফস, সিলেক্টরস অ্যান্ড কোচ, ৩টার কোনো খোঁজ খবর নাই। ৩টা ফাংশনাল না, সব কাজকর্ম বন্ধ হয়ে আছে। এই অবস্থায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ সবগুলো ম্যাচ হারবে বা কিছু একটা খারাপ করবে, আমরা গালি দেব খেলোয়াড়দের। দয়া করে গালি দেওয়ার লোকটা চিহ্নিত করেন যে আসলে এর জন্য দায়টা কার, সেই চিহ্নিত করে একটু আজকে আসেন প্রথমবারের মতো কমেন্ট করার আমন্ত্রণ জানাই যে এই পুরা লেজে গোবরে পরিস্থিতির দায় কার, একটু কমেন্ট করে জানান তো। সেই অনুযায়ী পরের কন্টেন্ট বানাবো, যে আপনারা সবাই মিলে যারা সিলেক্ট করবেন তারাই গালি দিয়ে একটা কন্টেন্ট বানাবো। সত্যি সত্যি গালি দিয়েন না কাউরে, কাউরে গালি দেওয়া পছন্দ করি না, এটা আমার খুব অপছন্দের কাজ। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।